বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ, চট্টগ্রাম, শ্রেণী দ্বাদশ, বিষয় মনোবিজ্ঞান, দ্বিতীয় পত্র। তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি, শাহনাজ পারভীন। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি আমরা সবাই ভালো আছি। যদিও বৈশ্বিক যে মহামারী, সেটা আসলে আরও মহামারীর আকার নিয়েছে, তারপরেও আমরা ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছি এবং ভালো আছি এই আশা, এই প্রত্যয় সবসময় মনে রাখবো, বুকে রাখবো। একে অপরের জন্য প্রার্থনা করব ভালো থাকার, নিজে ভালো থাকার জন্য যা করণীয়, পাশের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে অথবা প্রতিবেশী, সবাইকে ভালো রাখার জন্য যা করণীয় আমরা সেটাই করব। আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি, যদিও শারীরিকভাবে হয়তো উপস্থিত নাই, কিন্তু মানসিকভাবে উপস্থিত থাকার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এবং তোমাদের যেন পড়াশোনায় কোনো রকম গর্ত তৈরি না হয় সেই জন্য কিন্তু আমরা প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আমরা সফল হব তোমাদেরকে নিয়েই। তো সেই জন্যই আমরা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি তোমাদের সামনে আছি, তোমরা আমাকে ভিডিওতে দেখছো, আমি কিন্তু দেখছি না, কিন্তু তোমরা আমাকে দেখছো মাস্ক পরে নাই। আমি ঘরে ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, শারীরিকভাবে স্পর্শ করতে পারছো না। আর আমি যেহেতু আমার ঘরেই ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তাই আমি মাস্ক পরে নাই। কিন্তু তোমরা যখনই ঘরের বাইরে বের হবে অবশ্যই মাস্ক পরবে, প্রয়োজনে হাতে গ্লোভসও পরবে, যেন কোনোভাবেই আমরা বিপদের কাছাকাছি না যাই বা বিপদকে নিজেরা দাওয়াত দিয়ে না আনি। আমরা চেষ্টা করব সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবো, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখবো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের এই বিপদ থেকে মুক্ত করেন। এই সব করার পরে আমরা মাস্ক ব্যবহার করব। বাইরে প্রয়োজনে যেতে হলে, আবারও লকডাউনে চলছে বাংলাদেশ, তারপরেও আমাদের সময় বাইরে যেতে হয়। প্রয়োজনেই আমরা বাইরে যাব, একান্ত প্রয়োজনে। যদি প্রয়োজন না হয় তাহলে আমরা বাইরে যাব না। যারা অফিস আদালত করছে তাদের তো বাইরে যেতে হচ্ছে, কিন্তু দেখো আমাদের মতো অফিস যারা করছে, ক্লাস যারা করছে, তারা কিন্তু বাইরে না গেলেও চলছে। ঠিক এই রকম আমরা যতটা পারবো বাইরে যাব না, ভিতরে থাকব। এবং বাইরে যদি যেতেই হয় প্রয়োজনে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থাগুলো নেব। হ্যান্ড স্যানিটাইজারটা কাছে রাখবো, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারটা বারবার ব্যবহার করব। বাসায় এসে হাত পা মুখ সব কিছু সাবান দিয়ে ধুয়ে ফেলবো, গোসল করে ফেলবো। পরিহিত যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ধুয়ে ফেলবো অথবা ভিজিয়ে রাখবো, সাবান পানি দিয়ে পরে ধুয়ে ফেলবো। সর্বোপরি সৃষ্টিকর্তাই আমাদের রক্ষা করবেন, কিন্তু তারপরেও আমরা সৃষ্টিকর্তা রক্ষা করবেন সেই বিশ্বাসে এই কাজগুলো করব। তো আসো আমরা ক্লাসে আসি, ক্লাস শুরু করি, একটু পড়াশোনায় চলে আসি। আমি গত ক্লাসে বুদ্ধির সংজ্ঞা পড়িয়েছিলাম, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য, আন্তঃদলীয় পার্থক্য, এটাও একটু পড়িয়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা সেই বুদ্ধি অধ্যায়টাই পড়ব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বুদ্ধি, এবং আমরা শুরু করব আজকে বুদ্ধির পরিমাপ দিয়ে। বুদ্ধির পরিমাপ, অধ্যায়ের নাম বুদ্ধি, এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হবে বুদ্ধির পরিমাপ। বুদ্ধি পরিমাপ করতে গেলে আমরা সংজ্ঞায় বলেছি, বুদ্ধিকে আমরা সংজ্ঞায়িত করতে কষ্ট হয় আমাদের, কিন্তু বুদ্ধিকে আমরা বিভিন্নভাবে পরিমাপ করতে পারি। আর বুদ্ধি যদি পরিমাপ করতে চাই, বুদ্ধি প্রতিফলিত করে এমন কতগুলো আচরণের মাধ্যমে আমরা বুদ্ধিকে পরিমাপ করি। সুতরাং আমরা যা পরিমাপ করি তা হলো একজন ব্যক্তির কর্ম সম্পাদন। বুদ্ধি
প্রতিফলিত করে এমন আচরণকেই পরিমাপ করি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যেটা পরিমাপ করি সেটা হচ্ছে একজন ব্যক্তির কর্ম সম্পাদন। ব্যক্তির কর্ম সম্পাদন তার অভ্যন্তরীণ ক্ষমতা সমূহকে নির্দেশ করে। কর্ম সম্পাদন তার অভ্যন্তরীণ যে ক্ষমতা সেটাকেই নির্দেশ করে। বুদ্ধি পরিমাপের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অতীতে দৈহিক আকৃতি দেখে বা মস্তিষ্কের গঠন দেখে বুদ্ধি পরিমাপের চেষ্টা করা হতো। বিজ্ঞানসম্মত উপায়ে বুদ্ধি অভিজ্ঞার ভিত্তি স্থাপন করেন স্যার ফ্রান্সিস গ্যালটন, যার বুদ্ধাঙ্ক ছিল 200। গ্যালটন 1869 সালে তার বিখ্যাত গ্রন্থি হেরিডিটি জিনিয়াস নামে ওই গ্রন্থে উল্লেখ করেন যে বুদ্ধি বংশগতির উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে বাহিত হয়। বুদ্ধিটা বংশগতির উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বাহিত হয়। তিনি প্রথম বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধি অপেক্ষা তৈরি করেন প্রথমকে স্যার ফ্রান্সিস গ্যালটন। এরপর গ্যালটনের শিষ্য ক্যাটেল বুদ্ধি পরিমাপের জন্য যথেষ্ট সচেষ্ট হন। ক্যাটেল সর্বপ্রথম বুদ্ধি অপেক্ষা বা মেন্টাল টেস্ট কথাটি ব্যবহার করেন। ক্যাটেলই প্রথম বুদ্ধি অপেক্ষা অথবা মেন্টাল টেস্ট এই কথাটি ব্যবহার করেন। তবে বিজ্ঞানসম্মত বুদ্ধি অপেক্ষার উদ্ভাবক হিসাবে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা বুদ্ধি অপেক্ষাটাকে পরিমাপ করার জন্য যে অপেক্ষাগুলি প্রণীত হয়েছে সেই অপেক্ষাগুলিকে দুই ভাগে ভাগ করি। বুদ্ধি পরিমাপ করার জন্য যে অপেক্ষাগুলি তৈরি হয়েছে সেই অপেক্ষাগুলিকে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আর একটা হচ্ছে দলগত বুদ্ধি অপেক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা এবং দলগত বুদ্ধি অপেক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আমরা আজকে আলোচনা করব। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা তাহলে বুদ্ধি পরিমাপ করার জন্য দুই ধরনের অপেক্ষা আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আর একটা কি দলগত বুদ্ধি অপেক্ষা। একটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আর একটি দলগত বুদ্ধি অপেক্ষা। আজকে আলোচনা করব আমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। যে সকল বুদ্ধি অপেক্ষার সাহায্যে একসাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় সে অপেক্ষাগুলিকে আমরা বলছি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। অর্থাৎ যে অপেক্ষা প্রয়োগ করে একসঙ্গে বা একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে পারবো সেই অপেক্ষাটাকে আমরা বলবো ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা প্রণয়নের জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দরকার। তিনি অভিক্ষার্থীর উপর নির্দিষ্ট অপেক্ষা পরিচালনা করেন এবং অভিক্ষার্থীর প্রতিক্রিয়া সমূহ রেকর্ড করেন। অভিক্ষার্থী যে প্রতিক্রিয়া করে সেগুলি রেকর্ড করেন। এ ধরনের অপেক্ষা পরিচালনার সময় বেশি লাগতে পারে এবং ব্যয়ও বেশি হতে পারে। এই ব্যক্তিভিত্তিক অপেক্ষাগুলি পরিচালনার জন্য সময় বেশি লাগবে এবং কি হতে পারে ব্যয়ও বেশি হতে পারে। ব্যয়ভার যদি তেমন গুরুত্ব না পায় তাহলে ব্যক্তিভিত্তিক যদি ব্যয়ভারটা এত বেশি না হয় যেটা মানে একদমই কন্ট্রোলের বাইরে বা বাজেটের বাইরে এরকম যদি না হয় তাহলে দেখা যাবে যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা দলগত বুদ্ধি অপেক্ষার চেয়ে অধিক গ্রহণযোগ্য। কারণ এই অপেক্ষায় ব্যক্তির উপর অধিক মনোযোগ দেওয়া হয় এবং অধিক পরিমাণে বিভিন্ন ধরনের কাজ প্রয়োগ করা যায়। অর্থাৎ যখন একজন ব্যক্তির উপর একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তির উপর অপেক্ষা প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই ব্যক্তিটার উপর বা অভিক্ষার্থীর উপর মনোযোগ বেশি দিতে পারি। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা সময়ের মধ্যে বহুল ব্যবহৃত অপেক্ষা হলো স্ট্যানফোর্ড ভিনে বুদ্ধি অপেক্ষা এবং ওয়েসলারের বুদ্ধি অপেক্ষা। স্ট্যানফোর্ড ভিনে বুদ্ধি অপেক্ষা এবং ওয়েসলারের ভিনে বুদ্ধি অপেক্ষা। তবে স্ট্যানফোর্ড ভিনে বুদ্ধি অপেক্ষা আসার আগে যেটা প্রথমে এসেছিল সেটা হচ্ছে
বিনে সীমে বুদ্ধি অভিক্ষা, বিনে সীম বুদ্ধি অভিক্ষা। এই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার প্রথম ধাপটা হচ্ছে বিনে সীম বুদ্ধি অভিক্ষা। বিনে সীম বুদ্ধি অভিক্ষা কখন হলো? বিনে সীম বুদ্ধি অভিক্ষা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞান ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড ভিনে মানসিক ক্ষমতার উপর মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করেছিলেন। মানসিক ক্ষমতার যে পার্থক্য আছে ব্যক্তিতে তাই নিয়ে তিনি গবেষণা করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 1904 সালের দিকে ফরাসি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্বাভাবিকের চেয়ে নিম্নমানের বুদ্ধিসম্পন্ন শিশুদের শনাক্ত করার জন্য একটি কমিশন গঠন করেন এবং আলফ্রেড ভিনেকে উক্ত কমিশনের একজন সদস্য নির্বাচিত করা হয়। মানসিক ক্ষমতার উপর পার্থক্য আছে যে ব্যক্তিতে সেটা নিয়ে আলফ্রেড ভিনে প্রথম গবেষণা করেন এবং 20 শতাব্দীর প্রথম দিকে ফরাসি সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাভাবিক শিশুদের চেয়ে নিম্নমানের যে বুদ্ধিসম্পন্ন শিশু তাদের শনাক্ত করার জন্য একটি কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের একজন সদস্য ছিলেন আলফ্রেড ভিনে। যেহেতু আলফ্রেড ভিনে এবং তার সহযোগী থিওডোর সিমো আলফ্রেড ভিনে এবং তার সহযোগী থিওডোর সিমো পূর্ব থেকেই এই বিষয়ে মানে ঊনবিংশ শতাব্দীর ওই যে শেষের দিকে এই বিষয়ে গবেষণা করছিলেন, তাই ভিনেকেই কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়। ভিনে যেহেতু আগে থেকেই এই বিষয়ে গবেষণা করছিলেন তাই ভিনেকেই এই কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়। আলফ্রেড ভিনে এবং তার সহযোগী থিওডোর সিমো 1905 সালে প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। তাহলে দেখো এখানে একটা লাইন আছে, প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি অভিক্ষা কে তৈরি করেন? আলফ্রেড ভিনে। কত সালে? 1905 সালে। এই অভিক্ষাটি ভিনে-সীমা স্কেল নামেও পরিচিত। এই অভিক্ষাটিকে তখন ভিনে-সীমা স্কেল নামে পরিচিত করা হয়। তারা 30টি প্রশ্ন নির্বাচন করেন। এই অভিক্ষায় বা স্কেলে 30টি প্রশ্ন নির্বাচন করেন এবং সেই প্রশ্নগুলো ছিল সহজ থেকে কঠিন এইভাবে সাজানো। তাদের উদ্দেশ্য ছিল স্বল্প বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীরা এই স্কেলের কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে তার ভিত্তিতে তাদের মানসিক বিকাশ নির্ধারণ করা। 1908 সালে গিয়ে 1908 সালে কি হয়? ভিনে-সীমার দ্বিতীয় সংস্কার, প্রথম সংস্কার বের হলো 1905 সালে, দ্বিতীয় সংস্কার বের হলো 1908 সালে। প্রথম সংস্কারে 30টি প্রশ্ন ছিল কিন্তু প্রশ্ন সহজ থেকে কঠিনে সাজানো ছিল, কিন্তু দ্বিতীয় সংস্কারে কি হয়? এখানে বিষয়গুলোকে বয়স অনুপাতে সাজানো হয় এবং এখানে সকল প্রশ্নকে 3 থেকে 13 বছর বয়স স্তরে ভাগ করা হয়। প্রশ্নগুলিকে 3 থেকে 13 বছর বয়স স্তরে ভাগ করা হয়। ভিনে-সীমা অভিক্ষার বিশেষ বৈশিষ্ট্য এই যে অভিক্ষাটিতে প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। এই ভিনে-সীমা অভিক্ষায় প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। কারো প্রকৃত বয়স যাই হোক না কেন, সে যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে সেটাই তার মানসিক বয়স। জন্মের বয়স পর থেকে যে বয়স গণনা করা হয় সেটাকে বলা হয় প্রকৃত বয়স, আর যে বয়সে প্রশ্নের উত্তর দিতে পারে সেই বয়সকে বলা হয় মানসিক বয়স। মানসিক বয়স প্রকৃত বয়সের চাইতে কম বা বেশি হতে পারে। ভিনে-সীমা অভিক্ষার তৃতীয় সংস্করণ বের হয় 1911 সালে। প্রথম সংস্করণ 1905 সালে, তারপরে 1908 সালে, তারপরে 1911 সালে। এই অভিক্ষায় প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন প্রশ্ন সংযোজিত হয়। এই সংস্কারের স্কেলের পরিধি 3 থেকে 15 বছর পর্যন্ত প্রসারিত করা হয়। দ্বিতীয় সংস্কারে 3 থেকে 13 এবং তৃতীয় সংস্কারে 3 থেকে 15 বছর পর্যন্ত। এবং পদের সংখ্যা দাঁড়ায় 54, অর্থাৎ প্রশ্নের সংখ্যা দাঁড়ায় 54। ভিনে-সীমার বুদ্ধি অভিক্ষায় মূল্যায়ন করতে গিয়ে এইসি গ্যারেটের মন্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, সংশোধন, সমালোচনা, আলোচনা, পরীক্ষা নিরীক্ষার সত্ত্বেও সাধারণ বুদ্ধি পরিমাপ করার ব্যাপারে বর্তমানে সেরা বুদ্ধি অভিক্ষার আদিরূপ হলো এ অভিক্ষা। সেরা বুদ্ধি অভিক্ষার আদিরূপটা হচ্ছে ভিনে-সীমা বুদ্ধি অভিক্ষা। এরপরে আসো স্ট্যানফোর্ড ভিনে বুদ্ধি অভিক্ষা। এরপরে আসছি স্ট্যানফোর্ড ভিনে বুদ্ধি অভিক্ষা। স্ট্যানফোর্ড ভিনে অভিক্ষাটা আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক LM টারমান, আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, উনি ছিলেন ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড ভিনে।
আর স্ট্যানফোর্ড হচ্ছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল এম টারমান। উনি 1916 সালে বিনয় অপেক্ষাটির পরিবর্তন করেন। 1916 সালে শেষ বের হয় কত বিনয় বুদ্ধি অপেক্ষা 1911 সালে। আর 1916 সালে এসে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারমান এর পরিবর্তন করে একটা সংস্করণ প্রকাশ করেন। এই সংস্করণটি স্ট্যানফোর্ড বিনে স্কেল নামে অর্থাৎ স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা নামে পরিচিত হয়। মার্কিন শিশুদের বুদ্ধি পরিমাপের জন্যই মূলত টারমান বিনয় অপেক্ষার সংস্করণ প্রকাশ করেন। এই অপেক্ষায় মোট 90টি প্রশ্ন সংযোজন করা হয়। প্রথমে তৈরি হয়েছিল 30টা প্রশ্ন নিয়ে, সেখানে বয়সের কোনো ভেদ ছিল না। তারপরে দ্বিতীয় সংস্করণের বয়সের স্তরে সাজানো হয় 3 থেকে 13, তৃতীয় সংস্করণে 3 থেকে 15 বছর এবং পদের সংখ্যা দাঁড়ায় 54। কিন্তু টারমান যখন করেন স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা যখন পরিচিত হয় এই অপেক্ষাটি, তখন সেখানে পদের সংখ্যা দাঁড়ায় বা প্রশ্ন সংখ্যা দাঁড়ায় 90টি। টারমান 1937 সালে অধ্যাপক মেরিলের সহযোগিতায় টারমান মেরিল স্কেল নামে স্ট্যানফোর্ড বিনে স্কেলের আরেকটি পরিবর্তন। তাহলে এটাকে পরিবর্তন করে কি করে, কত সালে করে? 1937 সালে টারমান মেরিল স্কেল নামে স্ট্যানফোর্ড বিনে স্কেলের পরিবর্তন করেন। টারমান মেরিল স্কেল 1937 সালে কি করেন? টারমান মেরিল স্কেল নামে স্ট্যানফোর্ড বিনে স্কেলের পরিবর্তন করেন। এটাকে 1937 সালে যখন করেন তখন সর্বনিম্ন বয়স হয় 2 বছর এবং সর্বশেষ বয়সে উন্নত বয়স 3 বা সুপার অ্যাডাল্ট 3-এ পরিবর্তন হয় এবং প্রশ্ন সংখ্যা দাঁড়ায় 129টি। প্রশ্নের সংখ্যা দাঁড়ায় 129টি। স্ট্যানফোর্ড বিনে স্কেলের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়, এটা হয় কখন? এটা হয় 1937 সালে। 1937। আর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় কত সালে? 1960 সালে। এবং শেষ সংস্করণ প্রকাশিত হয় 1986 সালে। সর্বশেষ সংস্করণটি শৈশব থেকে পূর্ণবয়স্ক সকলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সর্বশেষ যে স্কেল 1986 সালে হয়, এটা শৈশব থেকে একদম পূর্ণবয়স্ক পর্যন্ত ব্যবহার করা হয়। স্ট্যানফোর্ড বিনে অপেক্ষায় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই অপেক্ষায় সর্বপ্রথম বুদ্ধাঙ্ক কথাটি ব্যবহার করা হয়। এই অপেক্ষায় সর্বপ্রথম বুদ্ধাঙ্ক কথাটি ব্যবহার করা হয়। এবার আমরা আসি বুদ্ধাঙ্ক কি সেই বিষয়টি জানি। তাহলে স্ট্যানফোর্ড বিনে অপেক্ষায় প্রথম ব্যবহার করা হয় বুদ্ধাঙ্ক। প্রথম কোন কথাটি ব্যবহার করা হয়? বুদ্ধাঙ্ক কথাটি। বুদ্ধাঙ্ক এর আগে মানসিক বয়স, মানসিক ক্ষমতা এই কথাটি ব্যবহার করা হয়। এরপরে এটাকে ব্যবহার করা হয় বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক যখন আমরা ব্যবহার করি, বুদ্ধাঙ্ক যখন বলি, তখন দেখো বুদ্ধাঙ্ক কথাটা যখন বলি সেই ক্ষেত্রে আমরা বুদ্ধাঙ্ক কি সেটা একটু জেনে নিই। বুদ্ধাঙ্ক কি সেটা জানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারমান সর্বপ্রথম স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষায় কী করেন? বুদ্ধাঙ্ক শব্দটি ব্যবহার করেন। তিনি ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধাঙ্ক ব্যবহার করেন। ব্যক্তির যে বুদ্ধি পরিমাপ করা হয় তার জন্য বুদ্ধাঙ্ক ব্যবহার করেন। বুদ্ধাঙ্ক হলো ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের অনুপাত। বুদ্ধাঙ্ক বলতে টারমান যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে মানুষের প্রকৃত বয়সের সঙ্গে মানসিক বয়সের একটা অনুপাত, অথবা মানসিক বয়সের সঙ্গে প্রকৃত বয়সের অনুপাত। জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে বলা হয় প্রকৃত বয়স, এবং কেউ যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে সেই বয়সটাকে বলা হয় মানসিক বয়স।
এই এই যে অনুপাত, এটাকে বুদ্ধাঙ্ক বলা হচ্ছে। আর বুদ্ধাঙ্কের একক হিসাবে আইকিউ, অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশ্চেন, এটাকে আইকিউ হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা বুদ্ধাঙ্কর যদি সূত্র বলতে চাই, বুদ্ধাঙ্কের সূত্র যদি বলতে চাই, তাহলে আমরা বলবো, বুদ্ধাঙ্কের সূত্র যদি বলতে চাই, আমরা বললাম মানসিক বয়সের সঙ্গে কি প্রকৃত বয়সের যে অনুপাত, সেটাই হচ্ছে আমাদের বুদ্ধাঙ্ক। তাহলে বুদ্ধাঙ্ক যদি আমরা বলি, বুদ্ধাঙ্কর সূত্রটা আমরা যদি বলি, বুদ্ধাঙ্ক সমান সমান মানসিক বয়স সঙ্গে প্রকৃত বয়স। প্রকৃত বয়স, মানসিক বয়স এবং প্রকৃত বয়সের অনুপাতকেই আমরা বুদ্ধাঙ্ক বলছি। মানসিক বয়স এবং প্রকৃত বয়সের অনুপাতকেই আমরা বুদ্ধাঙ্ক বলছি। কিন্তু বুদ্ধাঙ্ক যদি আমরা সূত্র লিখতে চাই, এইটা লেখার পরে আমরা গুণন 100 বলবো, গুণন 100 একটা সংখ্যা দিব। কারণ মানসিক বয়স এবং প্রকৃত বয়সকে যদি অনুপাত করা যায়, সেক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশকে বাদ দেওয়ার জন্য মানসিক বয়স, বুদ্ধাঙ্ক সমান সমান মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স গুণন 100। গুণন 100 আমরা এই জন্য ব্যবহার করছি, বুদ্ধাঙ্ককে যদি আমরা মানসিক বয়স এবং প্রকৃত বয়সের অনুপাত করি, তাহলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি ভগ্নাংশ আসতে পারে কখনো কখনো। এই ভগ্নাংশকে এড়ানোর জন্য আমরা প্রকৃত 100 দিয়ে গুণ করছি। ভগ্নাংশকে এড়ানোর জন্য আমরা 100 দিয়ে সংখ্যাটিকে গুণ করছি। ধরা যাক কোনো শিশুর প্রকৃত বয়স 4 বছর, প্রকৃত বয়স 4 বছর, কিন্তু তার মানসিক বয়স, ধরা যাক কোনো শিশুর প্রকৃত বয়স 5 বছর, কিন্তু তার মানসিক বয়স 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে। একটা শিশুর যদি মানসিক বয়স, প্রকৃত বয়স একজন শিশুর 4 বছর, মানসিক বয়স 5 বছর, 5 বছর 4 বছর গুণন আমরা প্রকৃত বয়স 4, এখন মানসিক বয়স বয়স 5, তাহলে তার বুদ্ধাঙ্ক কত, বা আইকিউ সমান সমান উপরে 4 নিচে 5 গুণন 100, তাহলে কি 5 20 100 সমান সমান 80। প্রকৃত বয়স কত হলো, সরি আমি ভুল করেছি একটু, প্রকৃত বয়স নিচে, মানসিক বয়স 5 4 গুণন 100, তাহলে কত হলো 25 না, তাহলে 5 25 কত 125, এই হচ্ছে তার আইকিউ। আবার যদি এই প্রকৃত বয়স, মানসিক বয়স 4-এর কাছে প্রকৃত বয়স যদি পাল্টে যায়, তাহলেও কিন্তু আমাদের এই পরিবর্তনটা হবে। যদি দেখা যায় শিশুটির মানসিক বয়স 5, প্রকৃত বয়সও 5, তাহলে কি হবে, দেখো, প্রকৃত বয়স যদি 5 হয়ে যায়, 5 মানসিক বয়স 5, তাহলে কি হবে 5 5 গুণন 100, তাহলে কি হবে 5 20 সমান সমান কত হবে 20।
এই তো 100, সরি 100। আবার যদি প্রকৃত বয়স 6 হয়ে যায় তাহলে কি হবে? যদি প্রকৃত বয়স 6 হয়ে যায়, তখন কি হবে দেখো, 6, তাহলে কি হবে? মানসিক বয়স 5 আছে, নিচে হচ্ছে 6 গুণন 100 সমান সমান কত হবে? ক্যালকুলেশন করলে হবে প্রায় 83। এই হচ্ছে আইকিউ। তাহলে আমাদের বুদ্ধাঙ্ক যেটা, সেটা সূত্র কি? মানসিক বয়স ডিভাইডেড প্রকৃত বয়স গুণন 100। মানসিক বয়স কাকে বলে? যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর একটি শিশু বা একজন ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই বয়সটাই হবে তার মানসিক বয়স। আর প্রকৃত বয়স জন্মলগ্ন থেকে যে বয়স গণনা করা হয় সেটি হবে তার প্রকৃত বয়স। তাহলে আমরা প্রকৃত বয়স আর মানসিক বয়স দিয়ে প্রকৃত বয়সকে কি করলে ভাগ করলেই কি হয়ে যায়? আমাদের বুদ্ধাঙ্ক আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সেই জায়গাটা আবার বুঝাই দেবো। ব্যক্তিগতভাবেও তোমরা যদি পড়াশোনার সময়ও পড়ছো, যখন সেই সময় সমস্যা হয়, তোমরা আমাকে ডাইরেক্ট ফোনও করতে পারবে, ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের কাছে। আর না হলে তোমরা এই ভিডিও যখন দেখছো, ক্লাস যখন হচ্ছে, সেই সময়েও আমাকে কমেন্ট করতে পারবে। আমি তোমাদের অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেখানে সমস্যা হবে, আশা করি সেই সমস্যার কথা যদি তোমরা আমাদের বলো, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার। স্বাস্থ্যবিধি মেনেই বাসায় থাকবে, ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।